আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তা আমরা তো আজকে হচ্ছে প্রথম অধ্যায়ের কিছু বিশেষ প্রশ্ন পড়বো, যেগুলো অলরেডি আমি দিয়ে দিছি। আপনারা কি জি পাইছেন জি, সবাই? এই 6টা প্রশ্ন দিয়েছেন আপনি নাকি? হ্যাঁ, খুব ছোট্ট করে সহজ করে লেখা হয়েছে ওখানে। যেমন প্রথমটা ছিল, ব্যবস্থাপনাকে কেন একটি প্রক্রিয়া হিসেবে অভিহিত করা হয়। মানে ব্যবস্থাপনা একটা সিস্টেম। সিস্টেম মানে তো বুঝি যে মানে প্রক্রিয়া বলতে ঘুরে ঘুরে একই কাজ বারবার আসবে বা একটা নিয়ম মাফিক হবে, এটা হচ্ছে প্রক্রিয়া। আবার ব্যবস্থাপনা চক্র হিসেবে ব্যবস্থাপনা চক্র চিত্রের সাহায্যে বর্ণনা, বা ব্যবস্থাপনাকে একটি চক্র চিত্র সহ বর্ণনা করো। এই প্রশ্ন দুইটা কাছাকাছি, তবে একটু পৃথকভাবে উত্তর দেওয়া যায়। ঠিক আছে, আপনাদের অ্যাসাইনমেন্টে ব্যবস্থাপনা চক্র ছিল এটা, এই দুইটা। ব্যবস্থাপনা চক্র কি ছিল? হ্যাঁ হ্যাঁ, আর একটা প্রশ্ন হচ্ছে ব্যবস্থাপনার উদ্দেশ্য, ব্যবস্থাপনার ভূমিকা, ব্যবস্থাপনার বৈশিষ্ট্য, ব্যবস্থাপনার সর্বজনীনতা। ঠিক আছে, এই যে চারটা জিনিস, এই চারটা বিষয় জাস্ট একটু বুঝতে হবে। প্রত্যেকটাই ওইভাবে মুখস্থ করা লাগবে না, বুঝতে হবে, যাতে উদ্দেশ্য আসলে উদ্দেশ্য লিখতে পারেন, ভূমিকা আসলে ভূমিকা লিখতে পারেন। ভূমিকার গুরুত্ব প্রায় এক। ঠিক আছে, আর এক প্রায় বলতে পুরোপুরি এক, আর প্রকৃতি এবং বৈশিষ্ট্য এক। আর ব্যবস্থাপনার সর্বজনীনতা বলতে ব্যবস্থাপনা সব ক্ষেত্রে, সব প্রতিষ্ঠানে, সব জায়গায় প্রযোজ্য। এটাই। ঠিক আছে, তাহলে আমরা প্রত্যেকটা একটু পড়বো। দেখেন, একটু দ্রুত পড়ে যাব, ঠিক আছে, কারণ এখানে বোঝার কিছু নাই। অলরেডি তো অনেকগুলো প্রশ্ন এই অধ্যায় থেকে পড়া হয়েছে। ঠিক আছে, তো ব্যবস্থাপনাকে কেন একটি প্রক্রিয়া হিসেবে অভিহিত করা হয়, এই প্রশ্নটা আপনারা সবাই জান। প্রথমে আমরা এই প্রশ্নটা পড়ি। ব্যবস্থাপনা একটা প্রক্রিয়া তা কিন্তু বর্ণনা করতে বলে নাই, বলছে ব্যবস্থাপনা কেন প্রক্রিয়া। ঠিক আছে, প্রশ্ন বুঝে আনসার করতে হবে। মানে কেন একটা প্রক্রিয়া, আপনাকে প্রক্রিয়ার বর্ণনা দিবেন হচ্ছে 2 নম্বর প্রশ্নে। দেখেন, ব্যবস্থাপনাকে একটি প্রক্রিয়া বলা হয় কারণ এটি এককালীন কোনো কাজ নয়, বরং একটি ধারাবাহিক, পরস্পর সম্পর্কিত এবং ঘূর্ণায়মান কার্যক্রমের সমষ্টি, যা প্রতিষ্ঠার লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত চলতে থাকে। তাহলে কি আমরা ভূমিকায় বুঝতে পারলাম ব্যবস্থাপনাকে কেন প্রক্রিয়া বলা হয়? আপনারা সবাই দেখেন, লিঙ্কে দেখেন। হ্যাঁ, ব্যবস্থাপনাকে একটি প্রক্রিয়া বলা হয় কারণ এটি এককালীন কোনো কাজ না, মানে একবার করলেন শেষ হলো সেটা না, ধারাবাহিক এবং পরস্পর সম্পর্কিত ঘূর্ণায়মান কার্যক্রমের সমষ্টি। ঠিক আছে, যা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অবিরাম চলে। বুঝতে পারছেন? এখন নিচের বিষয়টি তাহলে ব্যাখ্যা করি। দেখেন, মোট টোটাল হচ্ছে 5টা পয়েন্টস, ভালো করে বুঝেন, ছোট্ট করে প্রশ্নটা কিন্তু ছোট্ট। ধারাবাহিক ধাপ সমূহের সমষ্টি, ব্যবস্থাপনায় পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থা, নির্দেশনা, নেতৃত্ব, প্রেষণা, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ। এই কয়টা কার্যাবলী নির্দিষ্ট ক্রমানুসারে সম্পন্ন হয়। আপনি প্রথমে 6টা জিনিস মুখস্থ করেন: পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, নেতৃত্ব, প্রেষণা, সমন্বয় সাধন এবং নিয়ন্ত্রণ। এই 6টা কার্যাবলী কি হয়? 7টা কার্যাবলী কি হয়? নির্দিষ্ট ক্রমানুসারে সম্পন্ন হয়। একটি ধাপ শেষ হলে পরবর্তী ধাপে প্রবেশ করা হয়। দেখেন, একবারে প্রশ্নগুলো কিন্তু সহজ। আপনি 6টা শব্দ লিখবেন, লিখে বলবেন এই 6টা কার্যাবলী নির্দিষ্ট ক্রমানুসারে সম্পন্ন হয়, একটা শেষ হলে আর একটাই প্রবেশ করে। কিন্তু কোন প্রক্রিয়া কখনো একেবারে শেষ হয় না, বরং পুনরায় নতুন পরিকল্পনা প্রণয়ন করে আবার একই ধাপগুলো অনুসরণ করা হয়। এত সহজ করে প্রশ্নটা লেখা, আপনি একটু বুঝতে পারেন যে কোন প্রক্রিয়ায় একবারে, মানে পরিকল্পনা নিছেন একবারেই শেষ, এটা কর্মী সংস্থান করছেন, লোক নিয়োগ দিচ্ছেন, একবারেই কাজ শেষ, তা কিন্তু না, আবার আপনাকে কর্মী সংস্থানে ফিরে আসতে হবে। তাহলে ভূমিকাটা ইজি। 1 নম্বর পয়েন্টসটা কি? ধারাবাহিক ধাপ সমূহের সমষ্টি। কয়টা ধাপ লিখবেন, লিখে বলবেন এগুলো ধারাবাহিক ভাবে সম্পন্ন হয় এবং একবারে কখনোই কাজটা শেষ হয় না, পুনরায় আবার ফিরে আসে। এই তো হচ্ছে মূল কথা গেল। এবার 2 নম্বর প্রশ্নটা দেখেন, 2 নম্বর প্রশ্ন না, সরি, 2 নম্বর পয়েন্টসটা দেখেন। কার্যাবলীর পারস্পরিক নির্ভরশীলতা মানে
এক নম্বরে যে কার্যাবলীগুলোর কথা বললেন 7টা, সেই কার্যাবলী একটি অপরের সাথে নির্ভরশীল, সেটা লিখবেন। একটি ধাপ অপর ধাপের সাথে সরাসরি সম্পর্কিত, যেমন পরিকল্পনা না থাকলে সংগঠন করা সম্ভব হয় না। এইভাবে আপনি চাইলে এটাকে বড় করে লিখতে পারেন। আবার সংগঠন করবেন, সংগঠন করতে গেলে কর্মী লাগবে, কর্মী সংস্থান করলেন, তাদের চালাইতে গেলে নির্দেশনা নেতৃত্ব লাগবে, নির্দেশনা নেতৃত্ব দিলেই হবে না, তাদেরকে প্রেরণা দিতে হবে, প্রেরণা দিয়ে রেখে দিলেও হবে না, তাদের সমন্বয় সাধন করতে হবে, এই সব কিছু করলেও কিছু হবে না, তাদের নিয়ন্ত্রণ করতে হবে। এইটা হচ্ছে ধাপ বাই স্টেপ বাই স্টেপ আপনি 2 নম্বরে লিখতে পারেন। তবে আমি করছি কি, বড় হয়ে যাবে বিদায় কি লিখছি দেখেন, পরিকল্পনা না থাকলে সংগঠন করা সম্ভব হয় না। অনেকগুলো কথা স্কিপ করে গিয়ে পরে লিখছি যে নিয়ন্ত্রণ ধাপে পাওয়া তথ্য পরবর্তী পরিকল্পনা প্রণয়নে সহায়তা করে। আপনি নিয়ন্ত্রণে যদি দেখেন যে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না, মেশিন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, কর্মী নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, তাইলে পরবর্তী ধাপে লোক যখন নিয়োগ করবেন, পরিকল্পনা যখন করবেন, তখন পরিকল্পনায় এমন কিছু রাখবেন যাতে নিয়ন্ত্রণটা আরো কার্যকরী হয় বা প্রত্যেক ধাপে যাতে সফল হতে পারেন। ঠিক আছে, 2 নাম্বারটা কি বুঝছেন আপনারা? পরিকল্পনা না থাকলে সংগঠন করা সম্ভব হয় না। এরপরে প্রত্যেকটা 7টা পয়েন্টস আপনি লিখতে পারবেন। এটা না থাকলে ওটা হয় না, এটা না থাকলে ওটা হয় না, না লিখে আপনি একবারে শেষে চলে গেলেন যে নিয়ন্ত্রণ ধাপে পাওয়া তথ্য। নিয়ন্ত্রণ ধাপে গিয়ে আপনি যে তথ্যগুলো পেলেন সেগুলো পরবর্তী পরিকল্পনা, আবার নতুন করে পরিকল্পনায় যাওয়ার জন্য আপনার ওই নিয়ন্ত্রণ পর্যন্ত যে তথ্যগুলো আপনি পেলেন, প্রত্যেকটা স্টেপের যে অভিজ্ঞতাটা হলো সেটা কাজে লাগবে। অতএব প্রতিটি কার্য একে অপরকে প্রভাবিত করে এবং একসাথে মিলেই লক্ষ্য অর্জন করে। তাহলে প্রথম কি ছিল? ধারাবাহিক ধাপসমূহের সমষ্টি। 2 নম্বরে ছিল কার্যাবলীর পারস্পরিক নির্ভরশীলতা। 3 নাম্বারটা দেখেন, চক্রাকার প্রকৃতি। নিয়ন্ত্রণ ধাপে যদি কোনো ত্রুটি ধরা পড়ে তখন পুনরায় নতুন পরিকল্পনা করতে হয়। কথা বুঝতে পারছেন? নিয়ন্ত্রণ ধাপে যদি কোনো ত্রুটি ধরা পড়ে তাহলে কিন্তু আপনি পুনরায় আবার পরিকল্পনায় চলে যাবেন, শুরুতে চলে যাবেন, আপনি কিন্তু মাঝ থেকে আপনার আসার সুযোগ নাই, তাহলে কিন্তু হবে না কাজটা। পরিকল্পনা করতে হবে এবং পুরো প্রক্রিয়া আবার শুরু হবে, ফলে ব্যবস্থাপনা এক অবিরাম চক্রের মতো ঘুরতে থাকে। এটাই ব্যবস্থাপনা চক্র। আপনি কি বুঝতে পারছেন? 1 2 3। 4 নম্বরে কি আছে? লক্ষ্য নির্ভর অবিরাম কার্যক্রম। অবিরাম চক্রাকার প্রকৃতি 3 নম্বরে লিখছেন, কিন্তু লক্ষ্য নির্ভর। প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জন না হওয়া পর্যন্ত এই প্রক্রিয়া চলতে থাকে। লক্ষ্য নির্ভর অবিরাম কার্যক্রম মানে প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য পূর্ণ না হওয়া পর্যন্ত অবিরাম ওই 6টা 7টা ধাপ চক্রাকারে চলতেই থাকে। একবার লক্ষ্য অর্জিত হলে, নতুন লক্ষ্য স্থির হলেই একই প্রক্রিয়া আবার শুরু হয়। লক্ষ্য দেখেন কি বলছে, লক্ষ্য একবার অর্জন শেষ, অনেক টাকা মুনাফা করছেন, আবার করবেন, তার মানে আবার লক্ষ্য নির্ধারণ। ঠিক আছে, তার মানে ব্যবস্থাপনার এই কাজগুলো 7টা পয়েন্ট চলতেই থাকে, যখন শেষ হয়ে যায় তখন আর প্রতিষ্ঠান থাকে না। 5 নম্বরে কি বলছে? সুশৃঙ্খল ও পদ্ধতিগত কার্যপ্রবাহ। প্রক্রিয়া হিসেবে ব্যবস্থাপনা একটি সুনির্দিষ্ট কাঠামো এবং পদ্ধতি মেনে চলে, যা এলোমেলো বা আকস্মিক নয়। এতে প্রতিটি ধাপ পরিকল্পিতভাবে পরবর্তী ধাপে অগ্রসর হয়। ঠিক আছে, প্রক্রিয়া হিসেবে ব্যবস্থাপনা একটা সুনির্দিষ্ট কাঠামো এবং পদ্ধতি মেনে চলে, যা এলোমেলো বা আকস্মিক নয়। প্রতিটি ধাপ পরিকল্পিতভাবে পরবর্তী ধাপে অগ্রসর হয়। এবার শেষে আপনি কি লিখবেন? উপসংহার লিখবেন না। এই প্রশ্নে আপনি শেষে কি লিখবেন? উপসংহার শব্দটা না লিখে লিখবেন, তাই ব্যবস্থাপনাকে প্রক্রিয়া বলা হয়, কারণ এটি একটি ধারাবাহিক, পরস্পর সম্পর্কযুক্ত, চক্রাকার, লক্ষ্য নির্ভর কার্যক্রমের সমষ্টি, যা প্রতিষ্ঠানের সাফল্যের জন্য অবিরাম ভাবে চলতে থাকে। দেখেন উপসংহারে যা আছে, উপরে যা লিখছেন তার আলোকেই উপসংহার। বলেন তো এই প্রশ্নটা ছোট না বড়, এবং আপনাদের হবে কিনা, সহজে লিখতে পারবেন কিনা? আমি মনে করি যে এই প্রশ্নটা আসলে সবার আগে ধরবেন। এত সুন্দর করে আমি সাজাইছি। ঠিক আছে, থ্যাংক ইউ ফারজানা আপা। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রশ্নটা ইনশাল্লাহ আপনারা উত্তরটা পাইছেন, সবাই দেখতে পাচ্ছেন? প্রশ্ন কিন্তু স্ক্রিন শেয়ার দিতে পারছি না, স্ক্রিন শেয়ার দেওয়া যায় কিন্তু যে ওয়েবসাইটে আছে ওখান থেকে দেখতেছেন আপনারা। ঠিক আছে, তাহলে এটা গেল। আমি পরের প্রশ্নে যাব কিনা বলেন? চলে যাই আমরা। আচ্ছা ইনশাল্লাহ পরের প্রশ্নে যাইতেছি, তাহলে আপনারা পারবেন ইনশাল্লাহ। এবার দেখেন ব্যবস্থাপনা চক্র চিত্রের সাহায্যে বর্ণনা, যাইতেছি এটা। দ্বিতীয় প্রশ্নে যান। ব্যবস্থাপনা চক্র চিত্রের সাহায্যে বর্ণনা, এটা কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্টে আসছিল নবম ব্যাচে আসছিল, আর দশম ব্যাচের মানে এই প্রশ্নটা অ্যাসাইনমেন্টে সাধারণত যে প্রশ্নগুলো আসে সেগুলো পরীক্ষা আসে না। ঠিক আছে, তবে অ্যাসাইনমেন্ট বাদেই এই প্রশ্নটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয় আর কি, এজন্য আপনারা এটা পড়বেন আর কি।
অনেক সময় আসে, অ্যাসাইনমেন্টে যে আসে না তা না, আসতে পারে। আমরা এবার দেখি, আপনারা গেছেন প্রশ্ন দেখতেছেন? জি ভাই, দেখেন, জি দেখতেছি, জি জি। ব্যবস্থাপনা চক্র চিত্রের সাহায্যে বর্ণনা। আমরা পড়ি, ব্যবস্থাপনার কাজগুলো একটি প্রক্রিয়ার মধ্যে আবর্তিত হয়। ব্যবস্থাপনা প্রক্রিয়ায় রয়েছে কি কি? ওই যে কেবল 7টা পড়ে আসলাম না, ওই 7টা: পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থা, নির্দেশনা ও নেতৃত্ব একসাথে, প্রেষণা, সমন্বয়, সাথে নিয়ন্ত্রণ। 7টা। 3 3 6 আর 1 7। হ্যাঁ 7টা না নাকি? 1 2 3 4 5 6 7, 7টা। ওই 7টা একবার মুখস্থ করবেন ধারাবাহিকভাবে। 7টা কিন্তু এলোমেলো ভাবে লিখলে প্রক্রিয়াও হবে না আর চক্রও হবে না, মনে রাখেন কথাটা। ঠিক আছে? 7টা চক্র বলছে, তার মানে একটার পর একটা, এখানে এলোমেলো ভাবে লেখা যাবে না। এই কার্যগুলো একে অপরের সাথে সম্পর্কযুক্ত, সুতরাং দেখা যায় ব্যবস্থাপনার কাজগুলো চক্রাকারে ঘুরতে থাকে। এটাই মূলত ব্যবস্থাপনার চক্র। নিচে ব্যবস্থাপনা চক্রটি দেখানো হলো। আগের প্রশ্নের এই প্রশ্ন পার্থক্যটা কোথায় জানেন? আগের প্রশ্নে বলছে ব্যবস্থাপনাকে কেন চক্র বলা হয়, আর এই প্রশ্নটা হচ্ছে ব্যবস্থাপনা চক্রটাই আপনাকে দেখাইতে বলছে। ঠিক আছে? নিচে ব্যবস্থাপনা চক্রটি দেখানো হলো। ভূমিকা যা আছে তা বারবার পড়লে লিখতে পারবেন ভালো ভূমিকা। এবার দেখেন চকচিত্রটা দেখেন। প্রথমে পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, নেতৃত্ব, প্রেষণা, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ, পুনরায় আবার পরিকল্পনা। দেখতে বুঝতে পারছেন? মানে পুরো প্রথমে পরিকল্পনা করলেন, পরিকল্পনা করার পরে পরিকল্পনা মোতাবেক আপনি প্রতিষ্ঠান গড়লেন, লোক নিয়োগ দিলেন, লোক নিয়োগ না, প্রতিষ্ঠানের অবকাঠামো করলেন, সংগঠিতকরণ করলেন সবকিছু। এরপরে কর্মী সংস্থান, কর্মী নিয়োগ দিলেন, কর্মীদেরকে আপনি ট্রেনিং এর মাধ্যমে তাদের কাজে নিয়োগ করে দিলেন। নিয়োগ করে দিলে হবে না, তাদের নির্দেশনা নেতৃত্ব দিতে হবে। নেতৃত্ব নির্দেশনা দিলেই তারা কাজ করবে না, তাদেরকে মোটিভেশন দিতে হবে। মোটিভেশন দিলেই হবে না, তাদের সমন্বয় সাধন করতে হবে। সমন্বয় সাধন করলেই হবে না, তাদের কন্ট্রোল নিয়ন্ত্রণ করতে হবে। নিয়ন্ত্রণ করলে আপনি ফল পাবেন। ফল পাওয়ার পরে আবার কোথাও ভুল হলে পুনরায় আপনাকে আবার পরিকল্পনা করতে হবে। চিত্রটা বইতে আছে, এখানের চিত্রটা এখানে আর্ট করতে গিয়ে এরকম হয়েছে, বইতে আছে। ঠিক আছে? বই থেকে দিবেন। আচ্ছা এবার দেখেন, বর্ণনা করি। বইতে এই 7টা অনেক বড় আকারে আছে, আমি একটা বাক্যে দিছি কেন? আপনার এই একটা বাক্য, এই মেইন একটা বাক্য যদি ভালো করে বুঝেন, পড়তে পারেন, এই একটা বাক্য দিয়ে 10টা বাক্য লিখতে পারবেন। পরীক্ষায় একটা বাক্য দিয়ে আপনি আর 2টা বাক্য বা একটা বাক্য বানাই লিখবেন। ঠিক আছে? পরিকল্পনা দেখেন, কি করতে হবে, কখন করতে হবে, কিভাবে করতে হবে তা নির্ধারণ করা। এক কথায় এক একটা বাক্যে আপনি পুরো প্যারাগ্রাফটা বুঝে ফেলছেন। সংগঠনটা কি? পরিকল্পনা বাস্তবায়নের জন্য সম্পদ এবং কাজের কাঠামো তৈরি। সম্পদ এবং কাজের কাঠামো তৈরি, এটা হচ্ছে সংগঠন। কর্মী সংস্থানটা কি? প্রয়োজনীয় জনবল নিয়োগ, প্রশিক্ষণ, নিয়োগ স্থান নির্ধারণ। শেষ। নিয়োগ স্থান মানে কোথায় কাজে দিবেন, কোন চেয়ারে বসবে, কোন মেশিনে বসবে। নির্দেশনা নেতৃত্ব দান মানে হচ্ছে কর্মীদের কাজের দিক নির্দেশনা প্রদান এবং অনুপ্রাণিত করা। প্রেষণা মানে হচ্ছে কর্মীদের মনোবল বৃদ্ধি করে দক্ষতা বাড়ানো। সমন্বয় সাধন হচ্ছে বিভিন্ন বিভাগ এবং কার্যক্রমের মধ্যে সামঞ্জস্য বজায় রাখা। নিয়ন্ত্রণ হলো কাজের অগ্রগতি যাচাই এবং লক্ষ্য অনুযায়ী ফলাফল নিশ্চিত করা। নিয়ন্ত্রণ ধাপে কোনো ত্রুটি ধরা পড়লে, শেষে ভূমিকায় যা আছে তা কিন্তু লিখবেন। নিয়ন্ত্রণ ধাপে কোনো ত্রুটি ধরা পড়লে পুনরায় নতুন পরিকল্পনা প্রণয়ন করে একই ধাপগুলো পুনরায় অনুসরণ করা হয়। এই চক্র অবিরাম চলতে থাকে বলে একে ব্যবস্থাপনা চক্র বলা হয়। বুঝতে পারছেন? তাহলে এই প্রশ্নটা ইনশাল্লাহ হবে না সবার? আমরা তাহলে অন্য এক প্রশ্ন চলে যাই। বুঝতে পারি নাই। আমরা পরবর্তী প্রশ্নে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে এই দুটো প্রশ্ন আপনারা কিন্তু পরীক্ষায় আসলে লিখবেন। ঠিক আছে? একটু হাতটা চালু করবেন ভাই, সব পারবে, 100% কমন পড়বে। আমি যেভাবে পড়াইতেছি খুঁটে পেয়েছে, আপনাদের হয়তো প্রতি বছর নতুন নতুন কিছু প্রশ্ন আসে যেগুলো হয়তো আইডিয়ার বাইরে, কিন্তু ওইগুলো আপনারা এর মধ্যে থেকে পাবেন আশা করি। এবং 90 ভাগ কমন পড়বে যেভাবে আমি যেগুলো পড়াইতেছি। আপনারা হাতটা চালু করে বানাই লিখবেন, অথবা বারবার পড়ে আপনারা ভালো করে লেখার চেষ্টা করবেন। কোনো প্রকার এদিক ওদিক তাকানো লাগবে না। ঠিক আছে? কোনো রিস্ক নিয়ে যাওয়া লাগবে না ভাই। কার কার খাতা দেখে লিখবেন, একটু পৃষ্ঠা বার করবেন, একটু মোবাইল বার করবেন। ঠিক আছে? এইগুলো একবারেই আপনাকে পরীক্ষা হলে আপনার মনটাকে ছোট করে দিবে। ঠিক আছে?
আপনার থেকে বয়সে কম, আপনার থেকে কম বেতন পায় সেই টিচার আপনাকে ই করবে, ধমক দিবে, ঠিক আছে? আপনার খাতা কেড়ে নিয়ে যাবে। এটা এই অপমান কখনো সহ্য করবেন না, ঠিক আছে? এটা পড়াশোনা করে যাবেন। ঠিক আছে, এরপরের প্রশ্নটা হচ্ছে কোনটা? শাহজাহান ভাইয়া বলেন তো। ব্যবস্থাপনার পরের প্রশ্ন, উদ্দেশ্য। জি না, পরের প্রশ্ন হচ্ছে ব্যবস্থাপনার ভূমিকা ভাই। আচ্ছা, ব্যবস্থাপনার ভূমিকা, ঠিক আছে। জি জি। দেখেন, ব্যবস্থাপনার ভূমিকা, রোল অফ ম্যানেজমেন্ট বা ভূমিকা বা গুরুত্ব, দুইটা এই যেটাই আসুক না কেন এটাই লিখবেন, ঠিক আছে? তো এখানে 8টা ভূমিকা আছে, আমরা একটু পড়ি। 2টা বাক্য করে দিছি, দেখেন। ব্যবস্থাপনা হলো কোনো প্রতিষ্ঠান বা সংগঠনের লক্ষ্য সফলভাবে অর্জনের জন্য পরিকল্পনা, সংগঠন, নেতৃত্ব, নিয়ন্ত্রণ প্রক্রিয়া চালানোর কার্যক্রম। মানে আমরা যে 7টা পড়ছিলাম, ওই 7টাই ব্যবস্থাপনার কাঠামো, উপাদান, ঠিক আছে? কিন্তু 7টাকে যদি আপনি আরো সংক্ষিপ্ত করেন তাহলে উপাদান আসে 4টা। যেমন সংগঠনের ভিতরে কর্মী নিয়োগটা চলে আসে, নেতৃত্বর মধ্যে প্রেষণাটা চলে আসে, নিয়ন্ত্রণটা আলাদাভাবে, ঠিক আছে? তার মানে ওই 7টাকে আপনি আরো ছোট করতে গেলে 4টা আসে। মূলত সংগঠনের মৌলিক উপাদান 4টা। একটা হচ্ছে পরিকল্পনা, সংগঠন, নেতৃত্ব, নিয়ন্ত্রণ। আর এই 4টা দিয়ে 4টার যে কাজ সেটাই হলো ব্যবস্থাপনা। ব্যবস্থাপনা হলো কোনো প্রতিষ্ঠান বা সংগঠনের লক্ষ্য সফলভাবে অর্জনের জন্য পরিকল্পনা, সংগঠন, নেতৃত্ব, নিয়ন্ত্রণ প্রক্রিয়া চালানোর কার্যক্রম, ঠিক আছে? মানে ব্যবস্থাপনাটা কি সেটা বলে দিলেন। আধুনিক অর্থনৈতিক এবং সামাজিক পরিবেশে ব্যবস্থাপনার গুরুত্ব এবং ভূমিকা অনেক। এবার আমরা ব্যবস্থাপনার ভূমিকা অথবা গুরুত্ব অথবা প্রয়োজনীয়তা, যেটাই বলেন না কেন, সেটা আমরা পড়ব। প্রথম হচ্ছে লক্ষ্য নির্ধারণ ও পরিকল্পনা। ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের উদ্দেশ্য, লক্ষ্য নির্ধারণ করে। আপনি একটা কাজ করেন, ওই যে আমরা যে 7টা, আপনাদের এই মাত্র আমি কিছুক্ষণ আগে 7টা পড়াইছি না, ওই 7টার পয়েন্টসই কিন্তু এখানে 8টা পয়েন্টস এর মধ্যে আছে। আপনি লক্ষ্য নির্ধারণ ও পরিকল্পনা, পরিকল্পনার পয়েন্টস, হ্যাঁ। 2 নম্বর আছে সম্পদ সংস্থান এবং ব্যবহার, এটা হচ্ছে সংগঠিতকরণ। এই সম্পদের পাশাপাশি আরেকটা পয়েন্টস আছে সংগঠন গঠন, মানে হচ্ছে সম্পদ সংস্থান এবং ব্যবহার আর সংগঠন গঠন, এই দুইটা হচ্ছে ওই 7টার 2 নম্বরটা। নেতৃত্ব প্রদানের পেছনে একটা আছে, সমন্বয় আলাদা, নিয়ন্ত্রণ মূল্যায়ন ওই 7টার মধ্যে আছে, ঠিক আছে? শুধুমাত্র পরিবর্তন ব্যবস্থাপনা, সামাজিক ও নৈতিক দায়িত্ব পালন, এই দুটো আলাদা। তার মানে আপনি পয়েন্টস গুলো আপনার চেনা। তা আমি 1 নম্বরটা পড়ি, দেখেন। ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের উদ্দেশ্য এবং লক্ষ্য নির্ধারণ করে, সেগুলো অর্জনের জন্য কার্যকর পরিকল্পনা গ্রহণ করে। এতে ভবিষ্যৎ ঝুঁকি এবং সুযোগ বিবেচনায় আনা হয় পরিকল্পনার মধ্যে, ঠিক আছে? 2 নম্বর হচ্ছে মানব সম্পদ, অর্থ, যন্ত্রপাতি, কাঁচামাল যাই বলেন না কেন, এই সংস্থান সঠিকভাবে সংগ্রহ করে এবং ব্যবহার নিশ্চিত করে, ঠিক আছে? এর মাধ্যমে প্রতিষ্ঠান কি হয়? দক্ষ হয়, ফলপ্রসূ হয়। আর 3 নম্বর আছে সংগঠন গঠন, মানে একটা প্রতিষ্ঠানকে গঠন করা, সেটা হচ্ছে কি? ওটার মেশিনারি স্থাপন করা, অবকাঠামো তৈরি করা, দায়িত্ব বন্টন, অধীনস্থ কর্মীদের মাঝে সমন্বয় সাধন, সবকিছু সংগঠন গঠনের মধ্যে পড়ে। 4 নম্বরে আছে নেতৃত্ব প্রদান এবং প্রেরণা, কর্মীদের সঠিক দিক নির্দেশনা দেওয়া, উৎসাহিত করা, তাদের মধ্যে প্রেরণা জাগিয়ে তোলা, এইটা। তাহলে প্রথম 4টা বুঝতে পারছেন? লক্ষ্য নির্ধারণ, পরিকল্পনা, সম্পদ সংস্থান, ব্যবহার, সংগঠন গঠন, নেতৃত্ব প্রদান ও নিয়ন্ত্রণ। পরের 4টা কি? সমন্বয় সাধন। দেখেন, প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ এবং কর্মীদের মধ্যে কার্যকর যোগাযোগ ও সমন্বয় তৈরি করে যাতে সবাই একই লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যায়। প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ এবং কর্মীদের মধ্যে কার্যকর যোগাযোগ ও সমন্বয় তৈরি করে যাতে সবাই একই লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যায়। কে তৈরি করে? ব্যবস্থাপনা, ঠিক আছে? নিয়ন্ত্রণ এবং মূল্যায়নটা দেখেন, কার্যক্রম নিয়ন্ত্রণ করে অগ্রগতি যাচাই করা যায়, লক্ষ্য থেকে বিচ্যুতি হলে সংশোধনমূলক ব্যবস্থা নেওয়া যায় যাতে প্রতিষ্ঠান কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারে। পরিবর্তন ব্যবস্থাপনা মানে হচ্ছে যে কোনো পরিবর্তনের সাথে খাপ খেয়ে নেওয়া। প্রতিষ্ঠান কিন্তু ওই নির্ধারিত কাগজে কলমের রুলস অনুযায়ী সবসময় চলবে তা কিন্তু না। হঠাৎ কোনো প্রযুক্তি, হঠাৎ কোনো বাণিজ্যিক ব্যবসায়িক প্রবণতা তৈরি হলে সেই পরিবেশের সাথে নিজেকে খাপ খেয়ে নিবে, এটা হচ্ছে ব্যবস্থাপনা। খাপ খেয়ে নিতে পারে কখন? ব্যবস্থাপনাটা থাকলে। তার মানে ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ দিক হলো পরিবর্তন ব্যবস্থাপনা তারা করে। সামাজিক ও নৈতিক দায়িত্ব পালন কারা করে? ব্যবস্থাপনা করে। শুধুমাত্র লাভ করে তা না, তারা সামাজিক নৈতিক দায়িত্ব পালন করে, ভালো পণ্য উৎপাদন করে, ঠিক আছে? পণ্যের ছাড় দেয়, অফার দেয়, ঠিক আছে? বিভিন্ন সামাজিক দায়িত্ব পালন করে।
প্রতিষ্ঠান পরিচালনার সামাজিক দায়িত্ব নৈতিকতার প্রতি গুরুত্ব দেওয়া হয়, যাতে প্রতিষ্ঠান সমাজের কল্যাণে অবদান রাখতে পারে। তাহলে এটার এই প্রশ্নটা দেখে রাখেন আপনি, ভূমিকা, গুরুত্ব, প্রয়োজনীয়তা যাই বলেন না কেন, আসলে আপনি 8টা পয়েন্টস লিখবেন। এই 8টা পয়েন্টস আপনি বুঝে রাখেন, তাহলে আপনি মনে থাকবে, আপনার 5-6টা মনে থাকবে, অথবা নতুন করে আরো 2-3টা আপনি নিজেই যোগ করতে পারবেন পয়েন্টস। ঠিক আছে? তবে পয়েন্টস গুলো যুক্তিসঙ্গত হওয়া দরকার। আমরা অনেক সময় নিজে বানাই পয়েন্টস লিখতে গেলে খুব ভালো মানসম্মত পয়েন্টস আসে না। ঠিক আছে? এই জন্য বইয়ের যে দেওয়া গুলো পয়েন্টস গুলো, এগুলো আগে থেকে পড়ে নিবেন। ঠিক আছে? তাহলে এই প্রশ্নটা হইলো। আচ্ছা, এরপরের প্রশ্ন কোনটা? ভাই, ব্যবস্থাপনার সর্বজনীনতার গুরুত্ব আর কি, গুরুত্ব ও প্রয়োগ। আচ্ছা, না, ওইটা হচ্ছে, ওইটা মূল প্রশ্নটা আমি একটু বলি। শেষে গুরুত্ব প্রয়োগ আছে। এটা হচ্ছে আপনার শিরোনামটা, মানে আমাদের এমবিএ তে যেটা আসবে, যেভাবে আসবে সেই শিরোনাম অনুযায়ী এখানে শিরোনাম দেই নেই। কারণ হচ্ছে ওয়েবসাইটটা তো শুধু এমবিএ ছাত্রদের জন্য না, এটা তো মনে করেন যে গুগল সার্চ এর মাধ্যমে বিভিন্ন জনে বিভিন্ন ভাবে ইউজ করে। ঠিক আছে? এই জন্য এটা শিরোনামটা শুধু আমাদের পরীক্ষা কি আসবে সেভাবে দেয়নি, তবে প্রশ্নটা আমাদের পরীক্ষার উপযোগী করে দিচ্ছে 100%, এটা নিশ্চিত থাকেন। এখানে প্রশ্নটা হচ্ছে ব্যবস্থাপনার সর্বজনীনতা বলতে কি বুঝো, আলোচনা করো, বা যেভাবে আসে আপনি এই প্রশ্নটা ব্যবহার করতে পারবেন। তবে ব্যবস্থাপনার সর্বজনীনতার গুরুত্ব প্রয়োগ, এটা হচ্ছে শিরোনামটা আমি ওই টাইটেল উপযোগী করে করছি। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা দেখি ভিতরে কি আছে। আচ্ছা, ব্যবস্থাপনার সর্বজনীনতা মানে কি, এটা একটা বুঝি। এটা হচ্ছে ব্যবস্থাপনা সব ক্ষেত্রে, সব প্রতিষ্ঠানে, সব জায়গায় প্রযোজ্য, শুধু ব্যবসা প্রতিষ্ঠানে না, সব ক্ষেত্রে। এটা হচ্ছে ব্যবস্থাপনার সর্বজনীনতা। আমরা একটু পড়ি। ব্যবস্থাপনা এমন একটি জ্ঞান ও প্রক্রিয়া যা সময়, স্থান, পরিবেশ নির্বিশেষে সর্বত্র প্রযোজ্য। আপনার ঘরেও ব্যবস্থাপনা আছে। এটি একটি সার্বজনীন বিষয়, কারণ ব্যবস্থাপনার মূলনীতি এবং কৌশল যে কোনো ধরনের সংগঠন এবং যে কোনো দেশে প্রযোজ্য। অর্থাৎ ব্যবস্থাপনার মৌলিক কাজগুলো কি কি বলেন তো? পরিকল্পনা, সংগঠন, নেতৃত্ব, নিয়ন্ত্রণ, ওই যে 7টা অথবা 4টা, 4 থেকে 7টার মধ্যে প্রতিটি প্রতিষ্ঠানে একইভাবে প্রয়োগ করা হয়। তার মানে ব্যবস্থাপনার সর্বজনীনতা বলতে আমরা বুঝে ফেললাম, এটা এমন একটি জ্ঞান বা প্রক্রিয়া যা স্থান, সময় নির্বিশেষে ওই বিশ্বের বিভিন্ন দেশে, আমাদের দেশে সব জায়গায় প্রযোজ্য। বাসা বাড়ি, দোকান, মুদির দোকান থেকে শুরু করে বড় প্রতিষ্ঠান, সব ক্ষেত্রে ব্যবস্থাপনা আছে। আর এটার মূলনীতিগুলো সব ক্ষেত্রে প্রযোজ্য। আর এটার যে মৌলিক কাজ, পরিকল্পনা, সংগঠন, নেতৃত্ব, সমন্বয়, নিয়ন্ত্রণ, এই 4টা সব প্রতিষ্ঠানে সমানভাবে প্রযোজ্য। এটা কি এমনকি আপনার ছোট প্রতিষ্ঠান থেকে শুরু করে বড় প্রতিষ্ঠান, সব প্রতিষ্ঠানের প্রয়োজন। এজন্য আমরা ব্যবস্থাপনার সর্বজনীনতা বলতে এতটুকু বুঝি। ভূমিকাটা বুঝতে পারছেন সবাই? আচ্ছা, সবাই বুঝতে পারছেন ভূমিকাটা। ঠিক আছে? এবার দেখেন কেন ব্যবস্থাপনা সর্বজনীন। আর একটা হচ্ছে ব্যবস্থাপনার সর্বজনীনতার গুরুত্ব। যদি গুরুত্ব আসে তাহলে এই 3টা দিয়ে আপনি লিখবেন। আর যদি গুরুত্ব না আসে, যদি প্রশ্ন আসে কেন ব্যবস্থাপনা সর্বজনীন, তাহলে আপনি এই 4টা পয়েন্টস মনে রাখেন। 4টা পয়েন্টস দিয়ে আপনি ব্যবস্থাপনা যে সর্বজনীন সেটা বুঝাইতে পারবেন, ব্যবস্থাপনা সর্বজনীনতা প্রমাণ করতে পারবেন। দেখেন এবার, সব ধরনের সংগঠনের প্রয়োগযোগ্য। 2 নাম্বার আছে সমস্ত স্তরে ব্যবস্থাপনা প্রয়োজন। ভালো করে 4টা আপনাকে বোঝাই দেই। যত প্রতিষ্ঠান আছে দুনিয়ায়, সব ধরনের প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা প্রয়োগযোগ্য। আরেকটা হচ্ছে ব্যবস্থাপনা শুধুমাত্র বিপণন বিভাগে থাকবে, প্রোডাকশন বিভাগে থাকবে না তা কিন্তু না, সব বিভাগে ব্যবস্থাপনা প্রয়োজন, সব স্তরে। অন্তর্বর্তী প্রয়োগযোগ্য, দেখেন এখানে মানুষের সমন্বয়, পরিকল্পনা, নেতৃত্ব প্রয়োজন যেখানে, সেখানেই ব্যবস্থাপনা প্রয়োগ। মানে যেখানে মানুষের সমন্বয় দরকার, পরিকল্পনা দরকার, নেতৃত্ব দরকার, সেখানেই ব্যবস্থাপনা। আর মানুষের যেখানে প্রয়োজন নাই, সেখানে ব্যবস্থাপনাটাও নাই। এটাই বোঝাচ্ছে। মানব সম্পদ এবং অন্যান্য সম্পদের ব্যবহার সুষ্ঠুভাবে করার জন্য ব্যবস্থাপনা অপরিহার্য। ঐতিহাসিক প্রমাণ, দেখেন গ্রিক দার্শনিক সক্রেটিস প্রায় 2500 বছর আগে বলেছিলেন ব্যবস্থাপনা একটা সর্বজনীন বিষয়। একজন ব্যবস্থাপক যা করেন, একজন জেনারেলও তাই করেন। আধুনিক ব্যবস্থাপনা বিশারদগণ যেমন হেনরি ফিওলে এই তথ্যকে স্বীকৃতি দিয়েছেন। ব্যবস্থাপনা যে সর্বজনীন সেটার একটা ঐতিহাসিক প্রমাণ আপনি এই সক্রেটিসের কথা বলে হেনরি ফিওলের উদ্ধৃতি দিয়ে আপনি প্রমাণ করবেন। ঠিক আছে?
আচ্ছা, এইখানে দেখেন আমি ছোট্ট করে একটু একটা কারেকশন করছি। আপনারা যদি এই পেজটা রিলোড করেন, নতুন করে আবার ঢুকেন অথবা রিলোড করেন, তাহলে দেখতে পারবেন আমি বলি কোনটা কারেকশন করছি। সব ধরনের সংগঠনের প্রয়োগযোগ্য, এটা ঠিক আছে। সমস্ত স্তরে ব্যবস্থাপনা প্রয়োজন, এটা ঠিক আছে। যেখানে মানুষ মানুষ সেখানে ব্যবস্থাপনা, ঠিক আছে। 3 নাম্বারটা হবে যেখানে মানুষ সেখানে ব্যবস্থাপনা। 4 নাম্বার হচ্ছে ঐতিহাসিক প্রমাণ। তাহলে এই 4টা জিনিস মনে রাখলে ব্যবস্থাপনার সর্বজনীনতা যদি পরীক্ষায় আসে, ছোট প্রশ্ন আসুক বড় প্রশ্ন যেভাবে আসুক, আপনি খালি খাতা জমা দিয়ে আসবেন না, বরং আপনার আপনার প্রশ্নটা ভালো হবে। ব্যবস্থাপনার সর্বজনীনতা, সর্বজনীন শব্দটা বুঝলে অনেকে হয়তো লিখতে পারবে বানাইয়া, কিন্তু আপনার লেখার মান অন্য কেউ আপনার উপর আপনার স্তরে পৌঁছাতে পারবে না যদি আপনি 4টা জিনিস মনে রাখেন। একটা হচ্ছে কি, সব ধরনের সংগঠনে ব্যবস্থাপনা প্রয়োগযোগ্য, সেটা পরিবার থেকে শুরু করে ছোট মুদি দোকান থেকে শুরু করে বড় প্রতিষ্ঠান। 2 নম্বরে হচ্ছে সমস্ত স্তরে ব্যবস্থাপনা প্রয়োজন, সব একটা প্রতিষ্ঠানের সমস্ত স্তর, সেটা নিম্ন পর্যায়ের সুপারভাইজার হোক বা উচ্চ পর্যায়ের পরিচালক পরিষদ হোক, সকল স্তরে ব্যবস্থাপনা প্রয়োজন। 3 নম্বরে আছে যেখানে মানুষ সেখানে ব্যবস্থাপনা, যেখানে মানুষের সমন্বয় পরিকল্পনা নেতৃত্ব প্রয়োজন, যেখানে মানুষ আছে যেখানে মানুষ কাজ করে সেখানেই ব্যবস্থাপনা অপরিহার্য। আর 4 নম্বর হচ্ছে ঐতিহাসিক প্রমাণ দিবেন, সক্রেটিসের কথা বলবেন। সক্রেটিস কি বলছিল? 2500 বছর আগে বলছিলেন ব্যবস্থাপনা একটা সার্বজনীন বিষয়, একজন ব্যবস্থাপক যা করেন একজন জেনারেলও তাই করেন, ঠিক আছে। সক্রেটিস আধুনিক ব্যবস্থাপনা বিশারদরা যেমন হেনরি ফেউলে এই তথ্যটি স্বীকৃতি দিয়েছেন, ঠিক আছে। তাহলে এই প্রশ্নটা বোধহয় আমি খুব ভালো করে পড়তে পারলাম। এবার দেখেন ব্যবস্থাপনার সর্বজনীনতার গুরুত্ব। ব্যবস্থাপনার কার্যকর ব্যবহার নিশ্চিত করে। ব্যবস্থাপনা যেহেতু সর্বজনীন, তার মানে ব্যবস্থাপনা ওর কার্যকর ব্যবহারটা নিশ্চিত করে সব প্রতিষ্ঠানের সব অঙ্গে অঙ্গে সব জায়গায়। আর 2 নাম্বারটা হচ্ছে দক্ষ সুশৃঙ্খল প্রতিষ্ঠান পরিচালনা। ব্যবস্থাপনা আছে বলে একটা প্রতিষ্ঠান দক্ষভাবে সুশৃঙ্খল ভাবে চলতে পারে। আর 3 নাম্বারে হচ্ছে মানব সম্পদ এবং সম্পদের সঠিক ব্যবহার। ব্যবস্থাপনা আছে বলে মানব সম্পদ এবং যে কোনো সম্পদের সঠিক ব্যবহার করা যাচ্ছে। তাহলে 3টা গুরুত্ব। আর কেন ব্যবস্থাপনা সার্বজনীন, তার পয়েন্টস হচ্ছে 4টা। এই 4টা কি বলতে পারবেন সবাই? কে কে পারবেন? হয়ে কার কার হয়েছে বলেন, একটু বলেন, রেসপন্স করেন। আচ্ছা জি, সাধারণ ভাই এবার বলেন। শিবলি ভাই বলতে পারবেন। আপনাদের মাইক্রোফোন ঠিক আছে? এবার ঠিক আছে? বলছি কি ভাই, পরিকল্পনা, সংগঠন, নেতৃত্ব দান আর নিয়ন্ত্রণ করণ, এই 4টা পয়েন্ট। না, আপনি কোন প্রশ্ন দেখতেছেন? আমি যে এই সর্বজনীনতার কথা বলছি, ওই যে আপনার ব্যবস্থাপনার সর্বজনীনতার যে প্রশ্নটা আছে ওইটা। হ্যাঁ 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 4টা কেন ব্যবস্থাপনা সর্বজনীন। একটা হচ্ছে সব ধরনের সংগঠনে প্রয়োগ করবেন, জি। একটা প্রতিষ্ঠানের সব স্তরে প্রয়োগ করতে পারবেন, যেখানে মানুষ আছে সেখানেই ব্যবস্থাপনা খাটাইতে পারবেন। আর ব্যবস্থাপনা যে একটা সর্বজনীন বিষয়, ঠিক আছে, সেটার ঐতিহাসিক প্রমাণ হিসেবে আপনি কিছু উদ্ধৃতি দিবেন, সক্রেটিসের কথা বলবেন। এইটা আর ব্যবস্থাপনার 3টা গুরুত্ব, ঠিক আছে। তাহলে এই প্রশ্নটা সবার হয়ে থাকলে আমরা স্কিপ করি। জি, ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে কোনটা ভাইয়া? প্রকৃতি, বৈশিষ্ট্য। প্রকৃতি ও বৈশিষ্ট্য। জি ভাই, জি। আচ্ছা আচ্ছা, প্রকৃতি আর বৈশিষ্ট্য কিন্তু এক জিনিস। আমরা এবার পড়ি এখানে 8টা পয়েন্ট, যেহেতু 8 মার্কে লিখতে হয় 8টা পয়েন্ট। দেখেন, ব্যবস্থাপনা একটি জটিল, বহুমুখী এবং গতিশীল প্রক্রিয়া যা মানুষের সহায়তায় লক্ষ্য অর্জনের জন্য সম্পদ এবং কার্যক্রম পরিচালনা করে। এর প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলো বুঝতে পারলে ব্যবস্থাপনার গুরুত্ব কার্যকারিতা আরো ভালোভাবে বোঝা যায়। এবার আমরা প্রকৃতির প্রধান দিকগুলো বা প্রধান বৈশিষ্ট্যগুলো আমরা দেখি। প্রথম কি, ব্যবস্থাপনা উদ্দেশ্য নির্ভর। কোনো ব্যবস্থাপনায় উদ্দেশ্য ছাড়া শুরু হয় না।
প্রত্যেকটা ব্যবস্থাপনার পিছনে একটা উদ্দেশ্য থাকে, একটা সুনির্দিষ্ট লক্ষ্য অর্জন, প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণের জন্য তাদের প্রচেষ্টা ব্যবস্থাপনার উদ্দেশ্য হিসেবে থাকে। ঠিক আছে? ২ নম্বরটা কি? সামাজিক প্রক্রিয়া। ব্যবস্থাপনা সামাজিক প্রক্রিয়া মানে ব্যবস্থাপনা যেমন সমাজের একটা অংশ, এটা একটা দিক। আর ওটা যদি আপনি বাদ দেন, ব্যবস্থাপনায় একা কিন্তু চলতে পারে না। ম্যানেজমেন্ট কিন্তু একা চলতে পারে না। আবার ম্যানেজমেন্টের মধ্যে একজন ম্যানেজার কিন্তু একা প্রতিষ্ঠান চালায় না। কাজেই এখানে সবার সাথে মিলে ব্যক্তি বা দলের সাথে একত্রে কাজ করে। আর একত্রে কাজ করাটাই হচ্ছে সামাজিক বিষয়। তার মানে ব্যবস্থাপনা একটা সামাজিক প্রক্রিয়া। আর ১ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ব্যবস্থাপনা উদ্দেশ্য নির্ভর। ঠিক আছে? আপনি মনে রাখেন। ৩ নম্বরে আছে সর্বব্যাপী কার্যক্রম। ওই যে আমরা বললাম যে ব্যবস্থাপনা সব প্রতিষ্ঠানে চলে, একটু আগে বললাম না? সরকারি, বেসরকারি, ছোট বড় শিক্ষা প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন, সামাজিক সংগঠন, ধর্মীয় সংগঠন, সব সংগঠনের ব্যবস্থাপনা আছে। তার মানে এটা ইউনিভার্সাল, সর্বব্যাপী। ঠিক আছে? ৪ নম্বর আছে কি? বহুমাত্রিক। ব্যবস্থাপনা শুধু কোনো একটি শাখার বিষয় না। এটাও কিন্তু আমরা পড়ে আসছি একটু আগে। ঠিক আছে? ব্যবস্থাপনা কোনো একটা নির্দিষ্ট শাখার বিষয় না। এটা অর্থনীতি বলেন, মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান, প্রযুক্তি, অন্যান্য অনেক বিষয় সমন্বয়ে গঠিত। অর্থাৎ ব্যবস্থাপনা একটা প্রতিষ্ঠানের সকল ডিপার্টমেন্টে থাকবে। প্রথম ৪ টা বুঝতে পারছেন? উদ্দেশ্য নির্ভর, সামাজিক প্রক্রিয়া, জি ভাই, সর্বব্যাপী বুঝতে কার্যক্রম, পেরেছি। বহুমাত্রিক। জি জি। আচ্ছা, আপনারা একবারে ৮ টা পয়েন্টস মুখস্থ করবেন না। ৪ টা করে পড়বেন। ৪ টা পয়েন্টস কি এটা কি করবেন। পরের ৪ টা এভাবে ধরবেন। তাহলে ভালো হবে। চলমান ও গতিশীল প্রক্রিয়া দেখেন। ওই যে বললাম আমরা কিন্তু এই প্রশ্নগুলো পড়ে আসছি। ওর বৈশিষ্ট্য মানে তো ও ব্যবস্থাপনার পুরো সব বিষয়। আমরা কিন্তু ওই যে একটা যে চক্র পড়লাম ওখানে কিন্তু বলা আছে চলমান এবং গতিশীল প্রক্রিয়া ব্যবস্থাপনা। এটা কখনোই শেষ হয় না। প্রতিষ্ঠান যেদিন একবারে উৎপাদন করতে পারবে না, যেদিন একবারে ধ্বংস হয়ে যাবে সেদিন ব্যবস্থাপনা শেষ। সরি, গতিশীল প্রক্রিয়া সেদিন শেষ। তা না হলে ওটার পরিকল্পনা প্রতিনিয়ত নিতে হবে। কিছুদিন পর পর পরিকল্পনা নিতে হবে। ঠিক আছে? তার মানে এটি এমন একটি চলমান প্রক্রিয়া যা পরিকল্পনা, সংগঠন, নেতৃত্ব, নিয়ন্ত্রণ, সমন্বয় ধারাবাহিকভাবে ঘটে। আর অমূর্ত প্রক্রিয়া মানে হচ্ছে এই ব্যবস্থাপনাটাকে সরাসরি দেখা যায় না। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনাটা সরাসরি আপনি দেখতে পাবেন না, তবে এটা তার কাজের মাধ্যমে প্রকাশ পাবে। এটা কোনো চেয়ার টেবিল না। ঠিক আছে? যে আপনি দেখতে পারবেন। এটা অমূর্ত প্রক্রিয়া। ঠিক আছে? প্রসেসটা ইনট্যানজিবল। আচ্ছা, এরপরে ৭ নাম্বার আছে কি? সৃজনশীল প্রক্রিয়াটা কি দেখেন? ক্রিয়েটিভ মানে উন্নয়ন, সমস্যা সমাধান, লক্ষ্য অর্জনের জন্য ব্যবস্থাপনা সৃজনশীল চিন্তাধারা এবং নতুন কৌশল প্রয়োগ করে কিনা। ব্যবস্থাপনা কিন্তু ওই যে ব্যবস্থাপনার যে মডেলগুলো আছে শুধুমাত্র ওইটা অনুযায়ী পুঙ্খানুপুঙ্খভাবে চলে না। সৃজনশীলতা কিন্তু থাকে। ব্যবস্থাপকদের নিজস্ব চিন্তা চেতনা এগুলোর কিন্তু প্রয়োগ হয়। তার মানে ব্যবস্থাপনা কোনোভাবেই একটা নির্দিষ্ট মানে এটা পুরোপুরি সায়েন্স না। এটা সৃজনশীলতা আছে। কলা এবং বিজ্ঞান এই যে এবার আসছে দেখেন, কলা এবং বিজ্ঞান। আমরা কিন্তু এই প্রশ্নটা আপনাদের কিন্তু আমি পড়াইছি যে ব্যবস্থাপনা কলা না বিজ্ঞান। এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। ব্যবস্থাপনা কলাও না বিজ্ঞানও না, আবার দুইটার সংমিশ্রণ। কেন? ওই যে সৃজনশীল প্রক্রিয়া আছে, আবার বৈজ্ঞানিক বিভিন্ন রুলস অনুযায়ী চলে, বিভিন্ন গণিত থাকে, পরিসংখ্যান থাকে, বিভিন্ন মডেল থাকে। তার মানে ওটা বিজ্ঞান। ব্যবস্থাপনা বিজ্ঞান কারণ এতে নিয়ম নীতি পদ্ধতি আছে। একই সাথে এটি একটি শিল্প কারণ এর প্রয়োগে সৃজনশীলতা এবং দক্ষতার প্রয়োজন। বলেন তো ৮ টা যে বৈশিষ্ট্য বা প্রকৃতি, এই ৮ টার বাইরে আর প্রকৃতি দেখি না। এই ৮ টা পয়েন্টস ভালো করে পড়বেন। প্রথম ৪ টা কি ছিল? উদ্দেশ্য নির্ভর, সামাজিক প্রক্রিয়া, সর্বব্যাপী কার্যক্রম, বহুমাত্রিক। পরের ৪ টা কি? চলমান ও গতিশীল প্রক্রিয়া, অমূর্ত প্রক্রিয়া, সৃজনশীল প্রক্রিয়া, কলা ও বিজ্ঞান। ঠিক আছে? এই ৪ ৪ ৮ টা, এই ৮ টা পয়েন্টস দিলেই হয়ে যাবে। ঠিক আছে? ওকে, ঠিক আছে? তাহলে আপনারা পারলেন। জি ভাই। পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন হচ্ছে ব্যবস্থাপনার উদ্দেশ্য আর কি? আচ্ছা, ব্যবসায়ী সাফল্যের মূল চাবিকাঠি এটা প্রথম অংশটুকু কি? ব্যবস্থাপনার উদ্দেশ্য। এটা হচ্ছে আপনাদের করতে হবে। হচ্ছে যান ব্যবস্থাপনার উদ্দেশ্য। লাইন বাই লাইন যদি না মিলান তাহলে কিন্তু আপনার প্রশ্নটা ভালোভাবে আত্মস্থ হবে না। ব্যবস্থাপনার উদ্দেশ্য কি কি আলোচনা করুন। দেখেন এইখানে উদ্দেশ্য ৮ টা। এখন এই ৮ টা উদ্দেশ্য আপনি যদি আরো ছোট করে চান তাহলে নিচে বিকল্প আছে, দেখছেন? উত্তরটার কিন্তু দুইটা উত্তর আছে। একটা হচ্ছে ৮ টার ভিতরে দুইটা লাইন করে পয়েন্টস আছে, প্যারাগ্রাফটা আছে। আর যদি আপনি একটা বাক্য চান তাহলে কিন্তু নিচে বিকল্প উত্তর, দেখছেন? একটা বাক্যে যারা একটা বাক্যে পড়তে চান তারা নিচের প্রশ্নটা পড়বেন, বিকল্পটা। তা আমরা আজকে নিচের থেকেই পড়ি। পাইছেন উত্তরটা?
ভাই আমি পাই নাই, আপনি কাইন্ডলি একটু বলতে থাকেন, আমি একটু নোট করতে থাকি ভাই। আচ্ছা তাহলে ওখানে যান। ব্যবস্থাপনার উদ্দেশ্য ব্যবসায়িক সাফল্যের মূল চাবিকাঠি। এখানে উদ্দেশ্য হচ্ছে 8টা। আমি ভূমিকাটা পড়ি দেখেন। যে কোনো প্রতিষ্ঠানের সাফল্যের জন্য স্পষ্ট উদ্দেশ্য থাকা জরুরি। ব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্ষেত্রে মূল লক্ষ্য সাধারণত লাভ অর্জন বা তা ক্রমাগত বৃদ্ধি করা। ব্যবসা প্রতিষ্ঠানের লক্ষ্যটা কি? ওই যে আমরা যেহেতু উদ্দেশ্য পড়বো, তার মানে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে ক্রমাগত লাভ করা, ঠিক আছে, এবং তা ধরে রাখা, তা বাড়ানো। আবার আরেক দিকে আরেকটা উদ্দেশ্য আছে, সামাজিক সেবামূলক যে প্রতিষ্ঠান সেগুলো কিন্তু শুধু লাভ চায় না, সেগুলো সমাজ জনকল্যাণ নিশ্চিত করা, ঠিক আছে। তার মানে আপনি লাভ করতে চান অথবা জনকল্যাণ করতে চান, যেটাই করতে চান আপনার একটা উদ্দেশ্য আছে। আপনি ভূমিকাটা একটু দেখেন মনোযোগ দিয়ে। কল্পনা আপা আজকে ভিডিও দেখতে পাচ্ছেন না, শুধু শুনতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, কথাটা আপনি একটু মন দিয়ে শুনেন। সেটা হচ্ছে আজকে আমরা যে প্রশ্নগুলো পড়তেছি সেইগুলো হচ্ছে আমাদের সোর্স হচ্ছে ওয়েবসাইটে। আপনি যে মেসেজটা লিখছেন ঠিক তার উপরে দেখেন 6টা প্রশ্ন আছে। ব্যবস্থাপনা কেন একটি প্রক্রিয়া, ব্যবস্থাপনা চক্র, ব্যবস্থাপনার উদ্দেশ্য, ব্যবস্থাপনার ভূমিকা, ব্যবস্থাপনার প্রকৃতি বৈশিষ্ট্য, ব্যবস্থাপনার সর্বজনীনতা। ওই ওয়েবসাইট থেকে আমরা পড়তেছি। আপনি ওই ওয়েবসাইটের ওয়েব লিংকে ক্লিক করলে ওই প্রশ্নটা আপনি পাচ্ছেন, ঠিক আছে। সবাই ওখান থেকে দেখতেছে, আমি ওটা শেয়ার করতেছি না যেহেতু আপনারা প্রত্যেকে আপনার কাছে আছে, ঠিক আছে। এই জন্য আমি ওটা শেয়ার করিনি, আর ওটা শেয়ার করতে গেলে আবার আমার একটু ঝামেলা হয়, এই জন্য। আপনারা ওখান থেকে দেখতে পাচ্ছেন। ভিডিও হচ্ছে না, তবে আপনাদের কিন্তু উত্তর আমি সরবরাহ করছি আগে থেকে, বুঝতে পারছেন? সবাই কিন্তু দেখতে পাচ্ছে আপা। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন ব্যবস্থাপনার উদ্দেশ্য। উদ্দেশ্য 8টা। 1 নম্বর উদ্দেশ্য ভালো করে শুনেন, লাভ অর্জন ও বৃদ্ধি। ব্যবস্থাপনার প্রথম উদ্দেশ্য লাভ অর্জন এবং বৃদ্ধি। সেটা যদি বলেন যে কোনো মানে ব্যবসায়িক উদ্দেশ্য নাই, তাহলে তার উদ্দেশ্য লাভ অর্জন। ওই লাভটা কি? টাকায় অঙ্কে লাভ করবে, জনগণের সেবা করে তার লাভ অর্জন করবে, এটা তার লাভ, ঠিক আছে। 2 নম্বরটা হচ্ছে ব্যবসার প্রসার। সেবামূলক হোক বাণিজ্যিক প্রতিষ্ঠান হোক, ব্যবসার প্রসার বা সেটা তাদের সেবার প্রসার। ব্যবসা বা সেবার প্রসার, আপনি বা দিয়ে সেবার প্রসার লেখেন, সমস্যা কি? 3 নম্বর হচ্ছে সম্পদের দক্ষ ব্যবহার। 4 নম্বর হচ্ছে মানব সম্পদ উন্নয়ন। আমরা প্রথম 4টা আবার পড়ি দেখেন। ব্যবস্থাপনার উদ্দেশ্য কি? লাভ অর্জন ও বৃদ্ধি, ব্যবসা ও সেবার প্রসার, সম্পদের দক্ষ ব্যবহার, মানব সম্পদের উন্নয়ন। প্রথম 4টা সম্পদ, মানব সম্পদ, ব্যবসার প্রসার, লাভ অর্জন এবং বৃদ্ধি, প্রথম 4টা। পরের 4টা কি দেখেন? শান্তিপূর্ণ কর্ম পরিবেশ বজায় রাখা, পণ্য সেবার মান উন্নয়ন, সমন্বয় সাধন, প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি। পরের 4টা শান্তিপূর্ণ কর্ম পরিবেশ বজায় রাখা, পণ্য সেবার মান উন্নয়ন, সমন্বয় সাধন, প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি। এই হলো 8টা। এবার বলেন এই 8টার আমি যে বাক্যটা পড়লাম ওই বাক্যটাই তো ভিতরে দেওয়া আছে। আপনি এখানে এই প্রশ্নে আপনার বিকল্প উত্তর আছে। আপনি চাইলে উপরে বড় প্যারাগ্রাফ গুলো না পড়ে আপনি নিচের থেকে এই একটা বাক্যে 8টা পয়েন্টসে দেখেন এক একটা করে বাক্য আছে, এখানে পড়তে পারবেন এটা, ঠিক আছে। তবে ও এখান থেকে যারা পড়বেন ওয়েবসাইট থেকে, তারা নিচের সার্চ কি এটা আবার ঢুকে দিন না, ওটা কিন্তু প্রশ্নের অংশ না। ওই ফুল স্টপের মতো। হ্যাঁ, ওই সার্চ কির উপর পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা তাহলে এই প্রশ্নটা কিন্তু 8টা পয়েন্ট মুখস্থ করলে আপনি লিখতে পারেন ব্যবস্থাপনার উদ্দেশ্য কি। ওকে, তাহলে নেক্সট প্রশ্নে যাই। নেক্সট কোনটা? সেটা তো হয়ে গেল ভাই। ঠিক আছে সবগুলো? আচ্ছা তাহলে আমি দেখি কটা হয়েছে। ব্যবস্থাপনার উদ্দেশ্য আমার তো হয়েছে, মনে হয় সবগুলি হয়ে গেছে মনে হয় শাহজাহান ভাই। সার্বজনীনতা, ভালো ভূমিকা। হয়ে আচ্ছা গেছে ঠিক আছে, তাহলে ভাই, এই প্রশ্নটা আবার একটু রিভিউ করেন তাহলে প্রথম থেকে, তাহলে একটু আমার জন্য সুবিধা হয়। আচ্ছা উত্তর তো আপনার লিঙ্কে আছে, আপনি যখন সুবিধা তখন ঢুকে দেখে নেবেন। প্রথম প্রশ্নটা হচ্ছে ব্যবস্থাপনাকে কেন একটি প্রক্রিয়া হিসেবে অভিহিত করা হয়। এটা মানে ব্যবস্থাপনা একটা প্রক্রিয়া। এই যে আমরা 2 নম্বর প্রশ্নটা হচ্ছে একটা চক্র, চিত্রের সাহায্যে বর্ণনাটা। হ্যাঁ, 7টা পয়েন্ট বলছিলাম, পরিকল্পনা, সংগঠন, নেতৃত্ব, নিয়ন্ত্রণ, সমন্বয়, মোটিভেশন, এগুলো। এই যে 7টা, এই 7টা চিত্রের সাথে বর্ণনা করবেন, এটা হচ্ছে ব্যবস্থাপনা চক্র।
আচ্ছা, আর ব্যবস্থাপনা কেন একটি প্রক্রিয়া, মানে ব্যবস্থাপনা কেন একটি চক্রাকারে চলে, সেই কথাটা হলো প্রথম প্রশ্ন। ঠিক আছে, ওটা দেখেন 5টা পয়েন্টস আছে। আর ব্যবস্থাপনার ভূমিকাটা হচ্ছে ব্যবস্থাপনার গুরুত্ব, প্রয়োজনীয়তা, ভূমিকা একই জিনিস। আর ব্যবস্থাপনার সর্বজনীনতা মানে হচ্ছে 5টা পয়েন্টস লেখা আছে। ব্যবস্থাপনা সব প্রতিষ্ঠানে চলে, ব্যবস্থাপনা প্রতিটি প্রতিষ্ঠানের প্রতিটি বিভাগে থাকে, যেখানে মানুষ সেখানেই ব্যবস্থাপনা, এইভাবে 5টা পয়েন্ট দেওয়া আছে। ঠিক আছে, আর ব্যবস্থাপনার প্রকৃতি মানে ব্যবস্থাপনার বৈশিষ্ট্য। ব্যবস্থাপনা কি কি বৈশিষ্ট্য ধারণ করে, ওই যে সমন্বয় সাধন করে, ঠিক আছে, ওখানে মোটিভেশনের বিষয় থাকে, যা যা আছে আমি একটু আগে পড়াইছি দেখেন। আর ব্যবস্থাপনার উদ্দেশ্যটা কি, কি উদ্দেশ্যে ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে আপনি রাখবেন, ঠিক আছে, এটাই হলো ব্যবস্থাপনার উদ্দেশ্য। তাহলে 3, 3, 6 এই 6টা প্রশ্ন, আর আগে যা পড়াইছে আগের ক্লাসগুলোতে, ঠিক আছে, এইগুলো যদি আপনারা পড়েন তাহলে এর বাইরে কোনো প্রশ্ন নাই, এর বাইরে কোনো প্রশ্ন হবার মতন দেখি না। ঠিক আছে, যা কিছুই বলেন না কেন এর ভিতর থেকে ইনশাল্লাহ আসবে। তাহলে আগে 13টা ক্লাসে মৌলিক ব্যবস্থাপনা আমরা শেষ করছি, 9টা অধ্যায়, আর আজকে আবার শুরু করলাম, আর 9টা ক্লাস হবে। প্রত্যেকটা ক্লাসে আমরা যে অতিরিক্ত প্রশ্ন থাকবে সেগুলো আমরা পড়ে ফেলবো। ঠিক আছে, তাহলে 13 আর 9 এই ক্লাসগুলোর মধ্যেই মৌলিক ব্যবস্থাপনার সব আছে। নবম ব্যাচের যারা পরীক্ষা দিবেন তারা এই ক্লাসগুলোর মধ্যে প্রত্যেকটা প্রশ্ন পাবেন, প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাবেন, প্রত্যেকটা প্রশ্নের আমি চিৎকার করে পড়াইছি সেটা পাবেন। ঠিক আছে, শুধুমাত্র একটা জিনিস বাদ থাকে, মানে 9টা ক্লাস আমরা নিব, আমরা যে অতিরিক্ত যে অংশগুলো পড়তেছি, নতুন পুরাতন বইয়ের বাদ পড়া জিনিসগুলো, ঠিক আছে, কিন্তু আরেকটা জিনিস বাদ থাকে, সেটা হচ্ছে অনস্টার প্রশ্নগুলো। তো অনস্টার প্রশ্নগুলো আপনাদের পড়া লাগবে না, তবে আমরা 10ম ব্যাচে অনস্টার প্রশ্নগুলো পড়াবো, তখন যদি আপনার কেউ থাকেন তাহলে শুনলেন কান পেতে, তাতে যদি এসে যায় তাহলে লিখতে পারবেন। ঠিক আছে, এই হলো বিষয়টা। তো ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ। আমরা 15 মিনিট পরে আবার বিপণন ব্যবস্থাপনা, মার্কেটিং ম্যানেজমেন্ট পড়বো। মার্কেটিং ম্যানেজমেন্টের 2য় অধ্যায় আজকে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পড়বো। ঠিক আছে, এই সেকেন্ড সেমিস্টারের বইগুলো আসলে বানাই লেখার মতন না, কেউ যদি না জানে না পড়ে তাহলে সে একটা অক্ষরে, একটা বাক্য, একটা প্যারাগ্রাফও লিখতে পারবে না। ঠিক আছে, এটা যারা কমার্স ব্যাকগ্রাউন্ডের না তারা ওই টার্মগুলো, ওই শব্দগুলো একেবারেই জানবে না। যারা ব্যবসা বাণিজ্যের সাথে হয়তো ম্যানেজার পদে আছেন তারা জানতে পারেন কিছু কিছু, তাও পুরোপুরি জানবেন না। আপনি যত বড় ম্যানেজার হন না কেন, আপনার পড়াই লাগবে না, লিখতে পারবেন না। তাহলে ওই সেকেন্ড ক্লাসগুলোতে আপনারা সবাই সেমিস্টারের থাকেন। ম্যাক্সিমাম গুলি ম্যাথমেটিক্যাল টার্ম, তাদের হ্যাঁ, এটা ম্যাথমেটিক্যাল না টার্ম। করে উপায় নাই। হ্যাঁ 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 ভাই, মানে আপনার উপায় নাই। আর হচ্ছে আপনার পড়লে কিন্তু সহজ, কারণ আমি যে দুইটা দুইটা করে যেগুলো পড়তেছি, আমি ওই ভেঙে চুরে বিশ্লেষণ করে পড়ি, তাতে মোটামুটি আমার কাছে সহজ মনে হচ্ছে। আর আমি তো কমার্স ব্যাকগ্রাউন্ডের না। ঠিক আছে, জি কাজে জি একটু জি, সবাই থাকেন, আমরা ইনশাল্লাহ 10টায় আবার শেষ করবো। ঠিক আছে, তা 3টা বইয়ের 6টা অধ্যায় ইনশাআল্লাহ। আজকে আমাদের শেষ হয়ে যাবে সেকেন্ড সেমিস্টারের। পরীক্ষার বেশি দিন নাই, সেই অনুযায়ী পড়া হচ্ছে না। কারণ একবার পড়ে যাচ্ছি, ওটা তো পরীক্ষায় লেখার উপযোগী না, ওটা বারবার না পড়লে তো ওইভাবে লিখতে পারবো না ভালোভাবে। তো ঠিক আছে, সবাইকে আল্লাহ ভালো রাখুক। ইনশাল্লাহ আমরা যথারীতি আবার এই সপ্তাহ আমরা করবো। ঠিক আছে, নেক্সট ওকে নেক্সট জি, হচ্ছে আমরা পড়বো আসসালামু দ্বিতীয় আলাইকুম। অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের অতিরিক্ত প্রশ্নগুলো পড়বো এবং ওগুলোর উত্তর আমি আপনাদের ইনশাল্লাহ শনি রবিবারে, সোমবারে দিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক জি ভাই, আসসালামু আলাইকুম ভাই। আছে।